এটা একটা ঘড়ি, তাই না? এই ঘড়ির কাঁটার এই যে আমরা যখন ধনাত্মক কোণের মান নির্ণয় করবো তখন সেই কোণটা কোন দিকে হবে? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আর ঋণাত্মক কোণ হলে ঘড়ি কাঁটার দিকে। তাহলে এই কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়েছে। ঘড়ির আর একটা জিনিস শিখবো আমরা। দেখো ঘড়ির একবার সেন্টার পয়েন্ট থেকে আমরা সেন্টার পয়েন্টে কত ডিগ্রি কোণ কেউ বলতে পারবে? গুড। ঘড়ির সেন্টার পয়েন্টে হলো 360 ডিগ্রি কোণ। এখন এই 360 ডিগ্রি কোণ আছে এখানে। কেউ কি বলতে পারো যে 12টার থেকে 1টা এর মধ্যে কয়টা ঘর আছে? 5টা। গুড। তাহলে আমার এই একটা ঘড়িতে টোটাল ঘর সংখ্যা কত? 60টা। গুড। 60টা ঘর টোটাল। তাহলে একটা ঘড়িতে টোটাল ঘর সংখ্যা হলো 60টা। আর কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 360। কত? তো এই 360কে ঘর সংখ্যা দিয়ে যদি ভাগ দিই তাহলে প্রতিটা ঘর দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই যে এখানে একটা ঘর আছে না, এই যে একটা ঘর, এভাবে 5টা ঘর আছে, এই প্রত্যেকটা ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? 6 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ঘর কেন্দ্রে তৈরি করবে হলো 6 ডিগ্রি, কাটাকাটি করলে 6, এই 6 ডিগ্রি কোণ তৈরি করে। প্রত্যেকটা ঘর কেন্দ্রে কয় ডিগ্রি কোণ তৈরি করবো? বাস এই কনসেপ্টটা থাকা লাগবে আমাদের, অঙ্ক করার সময় এটাও লাগবে। ঠিক আছে, অঙ্ক করার সময় আমাদের এটাও লাগবে। আচ্ছা 6 ডিগ্রি। তাহলে আমরা একটু কোণের অবস্থান নির্ণয় নিয়ে আরো একটু অনেক কথাবার্তা আছে, বলে এমসিকিউতে কোণের অবস্থান থাকে, অর্থাৎ আমাদের সিকিউতে খুব একটা থাকে না, আবার ক নাম্বারে দিতেও পারে, কিন্তু এমসিকিউতে মাস্ট থাকে কোণের অবস্থান। তাহলে কোণের অবস্থান নির্ণয়ের জন্য আগে কোয়াড্রেন্টটা একটু ভালো করে বোঝা দরকার। আমরা দেখো প্রত্যেকটা চতুর্ভাগ বা কোয়াড্রেন্টে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। গুড। তার মানে 1 সমকোণ। কয় সমকোণ? 1 সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি কোনো কোণ, কথার কথা, এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, আর এখানে আসলে 180 ডিগ্রি, এই যে এখানে 180, এখানে 90, আর এখানে 270, 3 সমকোণ যে, তাহলে 270, আর এখানে হলো 360। জিরো থেকে শুরু, প্রথমে 0 থেকে শুরু, তারপরে 360। তাহলে 0 থেকে শুরু, এখানে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, আর এখানে হলো 360, তার মানে 4 সমকোণ। এখন আমি যদি বলি 182 ডিগ্রি কোণ, তাহলে কোন চতুর্ভাগে হইতে পারে? এই পর্যন্ত 180, তাহলে এই 82 ডিগ্রি মানে আরো 2 ডিগ্রি যাব। তাহলে 82 ডিগ্রি বললে তখন 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 3 সমকোণের চেয়ে ছোট, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। 2 সমকোণের চেয়ে বড় কিন্তু, আসো, 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 3 সমকোণের চেয়ে ছোট। এত লেট করলা কা? ঘুমাছিলা? তাহলে আমি যখনই 182 ডিগ্রি বা 85 ডিগ্রি বললাম তখন ওইটা 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 3 সমকোণের চেয়ে ছোট। সুতরাং কোণটির অবস্থান তৃতীয় চতুর্ভাগে। কোণটির অবস্থান কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। এখন আসো, যদি আমরা একটু একটা কোণ লিখি যে 500, কলমে কালি বললাম, 570 ডিগ্রি লিখছি, এর অবস্থান কোন চতুর্ভাগে? আমরা একটু লিখে এটা একটু লিখে ই করবো, কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে। তাহলে 570 ডিগ্রি এর অবস্থান কোন চতুর্ভাগে? আমরা না, আমাদের এটা বের করার, শোনো, এটা বের করার জন্য প্রথম কাজ, একটু প্লিজ মনোযোগ দেওয়া লাগবে, এটা বের করার জন্য প্রথম কাজ 570 ডিগ্রিকে আমরা 90, কয়টা 90 আছে এর মধ্যে? ক্যালকুলেটরে আগে ভাগ দাও, 90 দিয়ে ক্যালকুলেটরে ভাগ দাও, 570 ভাগ দাও ক্যালকুলেটরে, দেখোছেন কত পয়েন্ট কত হয় দেখো। আচ্ছা তাহলে প্রসেসটা দেখো, আমরা যখন 90 দিয়ে 570 ভাগ দেব তখন আসে কত? 6 পয়েন্ট, তার মানে 690 এর মধ্যে আছে। তাহলে 90 কে এখন 6 দিয়ে গুণন দাও, 90 6 দিয়ে গুণন দাও, তাহলে 540, তাহলে 6 গুণন 90, তাহলে কত হয়েছে? 540। এখন 570 থেকে 540 বিয়োগ দাও, 30, তাহলে যোগ হলো 30, যোগ হলো 30। কথাটা বুঝো? আমরা প্রথম কাজ করব কি, 570 ডিগ্রিকে 90 দিয়ে ভাগ দেব, যে কয়টা 90 ওর মধ্যে আছে এটা বোঝার জন্য। তাহলে 90 দিয়ে ভাগ দিয়ে দেখলাম যে 6 দশমিক সামথিং আসছে, তার মানে 6টা পূর্ণ সংখ্যা আছে, তাহলে 6টা 90 তো আছেই, তাহলে 6 গুণন 90, 6 গুণন 6 নং 54, তার মানে 540। 570 থেকে 540 বাদ দিলে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি অতিরিক্ত হয়েছে, 90 এর পরেও 30 ডিগ্রি অতিরিক্ত।
তাহলে 6 সমকোণ তারপরেও 30°। তাহলে আমরা এখন এই কোয়াড্রেন্টে দেখব যে 6 সমকোণ এবং তারপরে অতিরিক্ত কোন জায়গায় যায়। তাহলে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ, তার চেয়ে বড় কিন্তু 7 সমকোণের চেয়ে কি ছোট। 7 সমকোণের চেয়ে ছোট হলে তাহলে এই কোয়াড্রেন্টে, তাহলে তার মানে তৃতীয় চতুর্ভাগে। কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তাহলে 6 সমকোণের চেয়ে বড় কিন্তু 7 সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ কোণটির অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে, আমার সাথে সাথে একটু লেখো, হ্যাঁ, যে প্রথমে লিখব কি যে 570° কোণটি একটি ধনাত্মক কোণ। কি কোণ? ধনাত্মক কোণ। লেখো তাড়াতাড়ি, চলো এখান থেকেই শুরু। 570° কোণটি, এই যে প্রশ্ন থেকে শুরু করো। আমি এটা হলো প্রশ্ন, ঠিক আছে, এটা হলো প্রশ্ন। তাহলে আমরা অ্যান্সার লিখবো, সমাধান করব কিভাবে? প্রথমে লিখবো যে 570° কোণটি একটি ধনাত্মক কোণ, একটি ধনাত্মক কোণ। 570° কোণটি একটি ধনাত্মক কোণ। যেহেতু কোণটি ধনাত্মক কোণ, সুতরাং এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। ধনাত্মক হলেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং কোণটির অবস্থান ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং কোণটির অবস্থান ঘড়ির কাঁটার বিপরীত দিকে। বাস, প্রথমে আমরা বলে নিলাম যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে, কোন দিকে সেটা আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে আমরা কতটুকু যাব দেখি। তাহলে একটি রশ্মি মানে এই যে 0 বিন্দু থেকে কিন্তু যাবে, আমরা 0° থেকে শুরু করব, তাই না? এই যে এখানে 0°, তাহলে একটি রশ্মি 0° থেকে মানে 6 সমকোণের চেয়ে বেশি ঘুরালে, কত ডিগ্রি? 30° বেশি। 6 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 7 সমকোণ অপেক্ষা ছোট। তাহলে একটি রশ্মি আমরা কতটুকু ঘুরাবো? 6 সমকোণের চেয়ে 30° বেশি ঘুরাবো। একটি রশ্মিকে 0° থেকে 6 সমকোণের চেয়ে 30° বেশি ঘুরালে কোণটি তোমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে, আসলে মূলত এখানে আমরা এভাবেও লিখতে পারি আরো সহজে, যে কোণটির অবস্থান 6 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 7 সমকোণ, কোণটি হবে 6 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 7 সমকোণ অপেক্ষা ছোট, এরকম অবস্থা, এরকম জায়গায়, ঠিক আছে। তাহলে সহজভাবে যদি আমরা লিখি, আরো লিখবো যে কোণটি একটি রশ্মিকে 0 বিন্দু থেকে, লেখো একটি রশ্মিকে লেখো, কেন? হ্যাঁ, ওগুলোই তো লেখা লাগবে। একটি রশ্মির পরে একটি রশ্মিকে 6 সমকোণ অপেক্ষা বড় একটি রশ্মিকে 6 সমকোণ ঘুরিয়ে আরো 30° বেশি ঘুরালে কোণটির অবস্থান হবে দেখি, আমরা ঘুরা দেখি। 6 সমকোণ ঘুরাবো, তাহলে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। এই হলো 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ, তারপরে 30°, এই যে দেখো, খেয়াল করো, প্রথমে আমরা 4 সমকোণ ঘুরাইলাম, তারপরে 5 সমকোণ, 6 সমকোণ, তারপরে আরো 30°, তখন কোণটির অবস্থান হয় দ্বিতীয় চতুর্ভাগে। কোথায় হয়? এই যে দ্বিতীয় চতুর্ভাগে, খেয়াল করছো? তাহলে অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা কিন্তু
ধনাত্মক হলে সহজে এভাবে লিখতে পারি, আর যদি ঋণাত্মক হয় তাহলে ঠিক ওই যে এই কথাটা এখানে লিখবো আমরা যে তখন লিখছিলাম, ধরো একটা এটা শেষ তলা, কোনটা কি ধনাত্মক না, তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে হবে। ও আমি দিকে নিছি, সরি হ্যাঁ দিকে নিছি বলে, আচ্ছা দিকে হবে না, হবে হলো বিপরীত দিকে, হ্যাঁ ভুল নিছি। বলবে না, সাহস করে বলা লাগবে, সারেক দিকে ভয় পাও কে, ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে বিপরীত দিক হলো এইটা, তাহলে আমরা যদি নেই তাহলে এই দিক যাব, এই হলো 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ, এই 30 ডিগ্রি। ওকে, তার মানে তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগে হবে কোনটির অবস্থান। এখন যদি আমরা একটা মাইনাস কোণ নিই, এটাই যদি মাইনাস নিয়ে আমরা প্র্যাকটিক্যালি করি, -570 ডিগ্রির অবস্থান, তাহলে প্রথম লিখবো যে আমরা যেহেতু কোণটি একটি ঋণাত্মক কোণ, সুতরাং কোণটি হবে অবস্থান হবে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে। তাহলে দিকে যদি হয় তখন এইভাবেই লিখা, যে এই যে দিকে হলে পারে, দেখো খেয়াল করো, তাহলে লিখতে পারতেছ, পরেরটা লেখো, ঝটপট লেখো, মাইনাসটাও একটু লিখে নাও, একটা মাইনাস কোনো লেখো, লেখার পরে এটা ভাঙাইবে এইভাবে 570 আর মাইনাস, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, সব জায়গায় মাইনাস, খেয়াল করো। 540 এর সাথে যদি তুমি 30 যোগ করবে চাও তাহলে মাইনাস দেওয়া লাগবে না, যেহেতু এর আগে মাইনাস আছে, তাহলে 30 এর আগেও মাইনাস, তার মানে সবই মাইনাস, তাহলে 570 হলো। এখন তাহলে আমরা লিখবো যে মাঝখানে এই যে একটা লাইন লেখো এখানে, যে যেহেতু কোণটির অবস্থান, যেহেতু কোণটি একটি ঋণাত্মক কোণ, যেহেতু কোণটি একটি ঋণাত্মক কোণ, মাঝখানে লেখো যেহেতু কোণটি একটি ঋণাত্মক কোণ, সুতরাং এটি ঘড়ির কাঁটার দিকে হবে, সুতরাং এর অবস্থান ঘড়ির কাঁটার দিকে হবে, ঘড়ির কাঁটার দিকে হবে, বাস। তারপরে লিখবে যে একটি রশ্মিকে 6 সমকোণ ঘুরিয়ে আরো 30 ডিগ্রি বেশি ঘুরালে কোনটির অবস্থান হবে কোন চতুর্ভাগে। এবার আমরা দেখি, ওই যে তখন যে দিছিলাম দ্বিতীয় চতুর্ভাগে, তখন দিলাম না, অর্থাৎ ওইটা হবে এবার দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে হবে হলো, আমরা মুছি, তাহলে তখন ঘড়ি কাটার দিকে, তাহলে এই দিক থেকে শুরু হয়ে 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ আর একটু 30 ডিগ্রি, বাস। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে, এই তো শেষ। এভাবে আমরা ঋণাত্মক কোণগুলা নির্ণয় করি। হ্যাঁ ক নাম্বার আসলেই তাই না, খ নাম্বারে আসবো না, খ নাম্বার গ নাম্বার এগুলো আসবো না, শুধু কতে, বুঝছো? খ নাম্বার গ নাম্বার এগুলো আসবো না। তাহলে তোমরা সব পারবে, তাই না? এই জাতীয় অনেক অঙ্ক আছে, দেখো কাজে আছে আর উদাহরণে আছে, এগুলো একটু কষ্ট করে করবে, কাজে আছে আর কোথায় আছে, উদাহরণে আছে। দেখো তোমাদের মূল বইয়ের কাজ আর উদাহরণ, তাহলে একটা কোন, আচ্ছা আমি বলবো, তোমরা সাথে সাথে খালি কোন কোঅর্ডিনেট সেটা বলবে, খাতার মধ্যে ফস করে আঁকা বলবে, ঠিক আছে? ক্যালকুলেটরে মাইরে মনে করে এমসিকিউ টেস্ট, ধরে নাও যে এমসিকিউ টেস্ট, ঠিক আছে? তাহলে সবাই একটু অ্যালার্ট হও, সবাই রেডি হও, আমি ক্যালকুলেটর হাতে নাও এবং খাতাও কাছে। প্রথমে একটা কোণ যদি দেই তাহলে প্রথমে কি করবে, 90 দিয়ে আগে ভাগ দিবে, ক্যালকুলেটর নিয়ে 90 দিয়ে ভাগ দিবে, তারপরে পূর্ণ সংখ্যা যেটা বাড়াইবো সেটা দিয়ে 90 গুণন, পূর্ণ সংখ্যা যেটা বাড়াইবো সেটা দিয়ে 90 গুণন, তাহলে অত গুণন 90 দিলে, দেওয়ার পর
ওইটা গুণন দিয়ে যা হবো সেটা মূল সংখ্যা থেকে বিয়োগ দিয়ে সেটা আবার যোগ করে দিবে, ঠিক আছে? এই হলো কাজ। তারপর হিসাব করবে কোন চতুর্ভাগে। এই যার যার ক্যালকুলেটর শেষে ব্যবহার করো। না নাই 1320 ডিগ্রি, 1320 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? কুইক, ক্যালকুলেটর নাই কেন? নাই না আনলে চলবে, ব্যাগে রাখা লাগবে ক্যালকুলেটর। হ্যাঁ 1320, লাভই বেরো নাই। হিসাব করো, মনে মনে হিসাব করো কয়টা যাইতে পারে। কত? বাস 14 গুণন 90 প্লাস 60, ফাইন। 14 গুণন 90 প্লাস 60। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি 1290 পর্যন্ত কিন্তু জিরোর জায়গা গেছে, 360 গেছে, তাই না? তারপর 13 14, তার মানে কি 180 জায়গা, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে হবো। কোথায় হবো? তৃতীয় চতুর্ভাগে। সহজ বিষয়। এই যে দেখো, সহজভাবে চিন্তা করবে যে 14 মানে কি 12টা এই পর্যন্ত, 12টা এই পর্যন্ত, 3 4 12, এই যে 1 2 3 4 তাহলে 3 4 12 এই পর্যন্ত, তাই না? তাহলে আর দুইটা, এই একটা দুইটা, তাহলে 14 গেল, সাথে 60, তার মানে এই চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? এটা যখন তুমি প্র্যাকটিক্যালি লিখবা তখন কিন্তু 3 বারই ঘুরান লাগবে ঘড়ি কাটার। হ্যাঁ 39 ফারুকের মা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো, তাহলে এগুলা পারবে, তাই না? আরেকটা মাইনাস দিয়ে একটু টেস্ট করি। মাইনাস কোন? আচ্ছা মাইনাস 365 ডিগ্রি দেখেছেন কোণে? মাইনাস 365 ডিগ্রি কোণের অবস্থান, মাইনাস 365 ডিগ্রি কোণের অবস্থান দেখো কোন চতুর্ভাগে? ফার্স্ট কোয়াড্র্যান্ট। আচ্ছা কত কত হয়েছিল? ফার্স্ট কোয়াড্র্যান্ট, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে এগুলো আমরা এখন পারবো। আচ্ছা এবার আমরা একটু অন্য পড়াশোনায় যাই। খুব মনোযোগ দেওয়া লাগবে এখনকার। 365 ডিগ্রি, তাহলে মাইনাস 365 ডিগ্রি কত কত? মাইনাস কত গুণন 90? 4 গুণন 90, 4 নং 36, 360, তার সাথে মাইনাস 5 ডিগ্রি। তাহলে আমরা যদি অক্ষরেখায় চলে যাই, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। বিপরীত দিক মানে এই দিক, কে মাইনাস মান না? হ্যাঁ রিয়া তোমার, তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে দিকে হলে এই দিক যাইব। তাহলে আমরা এই হলো 4টা গেলাম, তার সাথে আরো 5, এই তার মানে চতুর্থ কোয়াড্র্যান্ট, চতুর্থ কোয়াড্র্যান্টে, ঠিক আছে? ফোর্থ কোয়াড্র্যান্টে হবে, ভুল করো না। আচ্ছা এবার এসো কোন পরিমাপের পদ্ধতি। কোন পরিমাপের পদ্ধতি হলো দুই রকমের, একটা ষাটমূলক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। কোন পরিমাপে তোমাদের বইয়ে আছে? কোন পরিমাপের পদ্ধতি হলো দুই প্রকার। কয় প্রকার? একটা ষাটমূলক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা যে কোন পরিমাপ করি সেখানে কোন পরিমাপের একককে ধরা হয় ডিগ্রি। কি ধরা হয়? ডিগ্রি। এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে ডিগ্রি বলে। আমরা যদি এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করি তাহলে প্রতিটা ভাগকে কি বলে? ডিগ্রি বলে। তাহলে কোন ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো? ডিগ্রি। তাহলে ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক? ডিগ্রি। আরেকটা পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি। এবার বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একককে বলা হয়? রেডিয়ান। কি বলা হয়? রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একককে বলা হয়? রেডিয়ান। তাহলে প্রথম কথা হলো কোন পরিমাপের পদ্ধতি দুই প্রকার, কি কি? ষাটমূলক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। আর ষাটমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক? ডিগ্রি। আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক? রেডিয়ান। ঠিক আছে? 90 ডিগ্রি সমান হলো এক সমকোণ। 90 ডিগ্রি সমান কত? এক সমকোণ।
আর তোমার 60 সেকেন্ডে কত মিনিট? 1 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট। আর তোমার না 60 মিনিটে হলো 1 ডিগ্রি। 60 মিনিটে 1 ডিগ্রি। দেখো 60 সেকেন্ডে হলো 1 মিনিট, আর 60 মিনিটে হলো 1 ডিগ্রি। 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ডিগ্রি। আচ্ছা, এবার তোমাদের বইয়ে আছে, আমি তাও একটু বুঝাই দেই। রেডিয়ান কোণ কাকে বলে? ক নাম্বারে থাকে, বুঝছো? প্রশ্নটা ক নাম্বারে দিয়ে দেয় যে রেডিয়ান কোণ কাকে বলে। রেডিয়ান কোণ কাকে বলে ক নাম্বারে দিয়ে দেয়, ক নাম্বারে দিয়ে দেয় রেডিয়ান কোণ কাকে বলে যদি সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে আমরা দেখো যে ব্যাসার্ধের সমান চাপ, এই যে ব্যাসার্ধ এখানে যদি আর হয়, এই চাপটা, এটা চাপ হলো এস, এই আর আর এস যদি সমান হয়, এস সমান যদি আর হয়, মানে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। দেখো ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। বুঝতে পারছো? তোমাদের বইয়ে লেখা আছে মনে হয়, এই কথাই লেখা আছে, অন্যভাবেও থাকতে পারে, অন্যভাবেও থাকতে পারে, একটু দেখো। পাইছাও? পৃষ্ঠা নাম্বার 150। হ্যাঁ দেখো, এই যে রেডিয়ান একদম ওই যে ডিগ্রি মিগ্রি যে মিনিট টিনিট যা আছে সম্পর্কগুলো তার নিচেই রেডিয়ান। কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে 1 রেডিয়ান বলে। বই কো এবি এবি তা তো কেটে তাড়াতাড়ি এসে কইছি, আলো দেরি হয়ে আইছো, দেরি তো হইছি, মুসিবত, বালা মুসিবত এগুলো। যে দেখো যে কোন বৃত্তের এই যে ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তে যে কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। তাহলে শর্ত কি? ওই চাপ আর ব্যাসার্ধ সমান হওয়া লাগবে, চাপ আর ব্যাসার্ধ সমান হওয়া লাগবে। চাপ আর ব্যাসার্ধ সমান না হলে কিন্তু হবে না, চাপ আর ব্যাসার্ধ সমান হলে গা রেডিয়ান। ঠিক আছে? তাহলে 1 রেডিয়ান মানি যে চাপ আর ব্যাসার্ধ সমান হওয়া লাগবে এবং কেন্দ্রে যে কোণ তৈরি করবো সেটা হলো রেডিয়ান কোণ। এখন রেডিয়ান কোণের ক্ষেত্রে আমরা সহজভাবে একটু পড়াশোনা যদি করি, রেডিয়ান কোণের ক্ষেত্রে তোমার আমরা সাধারণত রেডিয়ানকে প্রকাশ করি হলো সি দ্বারা। কোন কোণের মাথার উপর সি লিখলে রেডিয়ান, ঠিক আছে? আর কোন কোণের মাথার উপর 0 লিখলে ডিগ্রি, ঠিক আছে? ছোট 0। আচ্ছা, যেমন 5 মাথার উপর সি তাহলে 5 রেডিয়ান, আর 5 মাথার উপর 0 তাহলে 5 ডিগ্রি, ঠিক আছে? তবে সাধারণত রেডিয়ান কোণে আমরা বেশিরভাগই ধ্রুব কোণ ব্যবহার করি, পায়ের ব্যবহার থাকে। কি থাকে? পায়ের ব্যবহার থাকে। সবই ধ্রুব, তারপরে পায়ের ব্যবহার বেশি থাকে। আমরা কনভার্সন শিখলে পরে আরো সহজ হবে যে আমরা রেডিয়ানকে কিভাবে ডিগ্রি বানাবো, আবার ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ান করব, এটা সহজ। তার আগে কিছু প্রতিজ্ঞা আছে, একটু খালি কথা বলি, আর একটা প্রতিজ্ঞা প্রমাণ পড়া লাগবে ঠিকঠাক মতো, আরগুলা খালি জাস্ট একটু বুঝে নেও। যেমন প্রতিজ্ঞা নাম্বার 1, যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান। আচ্ছা, বৃত্তের পরিধি আর ব্যাস খেয়াল করো, বৃত্তের পরিধি কত? 2 পাই আর। এই সালমান, বৃত্তের পরিধি কত রে? 2 পাই আর। আর বৃত্তের ব্যাস কত? 2 আর। ব্যাস কত? তাহলে আর আর কাটা 2 2 কাটা থাকে কি? তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত হলো পাই। পরিধি আর ব্যাসের অনুপাত কি? পাই। পাই, এই যে পাই, এই পায়ের মধ্যে 22/7 আছে, পায়ের মানই 22/7, 3.1416। কিন্তু পায়ের মান এই যে ভারতীয়রা যখন নির্ণয় করেন, ভারতের যে গণিতবিদ এরাই পায়ের মান বের করেন, পায়ের মান হলো 22/7, ঠিক আছে? এই 22টা কি? এই 22টা হলো পরিধি, আর 7 হলো ব্যাস, 7 হলো ব্যাস। তার মানে পরিধি আর ব্যাসের অনুপাত, অর্থাৎ পরিধি আর ব্যাসের অনুপাত 22:7। পরিধি যদি 22 হয়, ব্যাস হলো 7,
পরিধি যদি 44 হয় ব্যাস হলো 14, এরকম। ঠিক আছে, পরিধি যদি 66 হয় ব্যাস হলো 21। ঠিক আছে, হ্যাঁ ব্যাস না, ব্যাস পরিধির অর্ধেক না, ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক আছে, বুঝছো? ব্যাসার্ধ আর ব্যাস, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, পরিধি আর ব্যাসের অনুপাত, এটা অর্ধেক না, এটা কি অর্ধেক? 7 কি ব্যাসের 22-এর অর্ধেক? মানে পরিধির অর্ধেক হলো ব্যাস না, কে ব্যাস কে মানে কি 22 আর 7 কি অর্ধেক? 22-এর অর্ধেক কি কি 11 লেখা আছে? অনুপাত মানে কি? অনুপাত মানে কি? পরিধি যদি 22 হয় ব্যাস হবে 7, তো অর্ধেক হলে তো 14 লেখা থাকলেন, 11 লেখা থাকলেন। অনুপাত মানে কি? একটার সাথে আর একটার সম্পর্ক, যে কার মান কত থাকলে কার মান কত। তো পরিধির মান 22, ব্যাসের মান 7, তাহলে আর অর্ধেক হবো কে? অর্ধেক হলে 11 লেখা থাকলেন, অর্ধেক হলে কত লেখা থাকতো? 11। ঠিক আছে, আচ্ছা অর্ধেক কোনটা? অর্ধেক হলো এই যে মধ্যে দিয়ে যদি আমি ব্যাস দেই, এইটুকু তুমি কও, লাবিব কও, 0a, এটার নাম কি? আর এই পুরা এ বি, এটার নাম কি? তাহলে এই ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ, ডাবল। তাহলে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, পরিধির সাথে তো ওই অর্ধেকের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আচ্ছা, যে কথা কইতেছিলাম যে প্রত্যেক যে কোনো দুটি বৃত্তের স্ব পরিধি ও ব্যাসের অনুপাত সমান, অর্থাৎ প্রত্যেক বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান। সেই বৃত্ত চাই ছোট চাই বড়, যত ছোট বড়ই হোক পরিধি আর ব্যাসের অনুপাত সমান। একটা বৃত্ত অনেক বড় আঁকাইছাও, ওইখানকার অনুপাত আর একটা বৃত্ত ছোট করে আঁকাইছাও, এই দুইটা বৃত্তের অনুপাত সমান, কম বেশি নাই। এই কথাটাই ওখানে বলছে যে স্ব বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সমান। বুঝতে পারছো যে বৃহত্তম বৃত্তের পরিধি ভাগ বৃহত্তম বৃত্তের ব্যাস সমান ক্ষুদ্রতম বৃত্তের পরিধি ভাগ ক্ষুদ্রতম বৃত্তের ব্যাস। যত বড় বৃত্তই নাও তার পরিধির ব্যাসের অনুপাত, আর যত ছোট বৃত্তই নাও তার পরিধি ব্যাসের অনুপাত সমান। বুঝতে পারছো? আমি মনে করি যে একটা অনেক ছোট বৃত্ত নিলাম, এটার পরিধি 2πr, এটার ব্যাসও তো 2r, তাহলে কাটলে কত থাকে? পাই। অনেক বড় নিলাম, এর পরিধি মানে 10 গুণন 2πr নাকি? এর পরিধিও 2πr, ঠিক আছে, আর এর ব্যাসও 2r, কাটাকাটি করলে থাকে পাই। অর্থাৎ সব সমান, যত বড় বৃত্তই নেব আর যত ছোট বৃত্তই নেই তাদের পরিধি ও ব্যাসের অনুপাত সমান। ক্লিয়ার? আচ্ছা, এবার এসো, এটা একটা গেল, এটা তোমাদের বই আছে, দাগ দিয়ে নিও, হা করে চাই থেকো, বইও আনবে না, পড়াশোনা করবে না। 150 পৃষ্ঠা প্রতিজ্ঞা 1, খালি প্রতিজ্ঞাটুকু মনে রাখবে। 150 পৃষ্ঠা প্রতিজ্ঞা 1, দাগ দাও, এগুলা একটু মুখস্থর মতো করবে। এরপরে এসো পরের পৃষ্ঠা যাও, তাহলে পায়ের মান আমরা 3.1414 জানি, কিন্তু 1416। আচ্ছা, এবার অনুসিদ্ধান্ত 2, ঠিক মাথার উপরে 152 পৃষ্ঠা, ঠিক মাথার উপরে অনুসিদ্ধান্ত 2, যে পরিধিটা যে 2πr, এটা একটু প্রমাণ করছে নরমালি। দেখো যে পরিধি কেমনে 2πr, তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত, পরিধি আর ব্যাসের অনুপাত কত? পাই। আমরা দেখলাম না পরিধি আর ব্যাসের অনুপাত কত? পাই। তাহলে পরিধি সমান কত? পাই গুণন ব্যাস, পাই গুণন ব্যাস। পাই গুণন ব্যাস মানে 2r, তার মানে 2πr, তার মানে পরিধি কি? 2πr। এখানে একটু বাইর করে রাখছে, তোমরা ঠিক দিয়ে রাখো, মাঝে মাঝে মন চাইলে বাইর করো, অত ইম্পর্টেন্ট না। তারপরে জানোই তো যে পরিধি হলো 2πr। এরপরেরটা ঠিক দাও, প্রতিজ্ঞা 3, বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। আচ্ছা, আমি একটু দেখাই এবং বুঝাই, তাহলে সহজ হবে। এটা একটা বৃত্ত, আমি যদি এইখানে একটা চাপ নেই, এই যে এখানে এই যে চাপ নিছি, এই যে চাপ, মনে করো যে এবি চাপ নিছি, চাপ এবি নিছি, কি নিছি? চাপ কাকে বলে? বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু দ্বারা যে অংশটা পাই আমরা, সেটাই চাপ। তোমাদের বৃত্ত পড়াইতে আমি পড়াইলাম না চাপ, যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুটি বিন্দু, এই বৃত্তকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? এই একটা অংশ আর এই বড় একটা অংশ। খেয়াল করো, এই ছোট একটা অংশ, এই যে এবি অংশটুকু ছোট না, এই যে আমি কেটে নিছি, এই যে
এখান থেকে এইটুকু এইটুকু কাটা, এই যে এইটুকু একটা অংশ, আর এই পাশে একটা বড় অংশ আছে না, তাহলে ওই দুইটা বিন্দুতে দুইটা ভাগে ভাগ করছে নাকি, বড় ভাগটাকে অধিবৃত্ত বলে, অধিচাপ বলে, বড় ভাগটাকে কি বলে, অধিচাপ মানে বড় চাপ, আর এই ছোট চাপটাকে বলে উপচাপ। কি চাপ? উপচাপ। তাহলে দেখো এই যে চাপ কিন্তু দুই প্রকার, ঠিক আছে, একটা ছোট চাপ আর একটা বড় চাপ, ঠিক আছে। আচ্ছা, বগুড়ার চাপ, বগুড়াতে যা চাপ খাই মাঝে মাঝে গেলে পারি, খুব টেস্ট। ওই যে বগুড়া চুন্নুর হোটেল, চুন্নুর হোটেলের চাপ। হ্যাঁ কে ভিডিও না, অসুবিধা নেই, কেটে দিবনি, এডিট করে দিব। আচ্ছা তাহলে দেখো, আর কইলে অসুবিধা কি, এগুলো কোনো ব্যাপার নেই, অ্যাডভার্টাইজমেন্ট হলো নাকি, প্রমোশন না, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট হলো, ওই হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট হলো না, যারা দেখবো তারা হয়তো বগুড়া গেলে কেউ যে তাহলে তো চুন্নুর চাপ খায় আসবো, ঠিক আছে। রিক্সাওয়ালা বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বনানীতে যায় যে চুন্নুর হোটেলে যাবো, 5 টাকা 10 টাকা ভাড়া নামা দিবেন। আচ্ছা এবার তাহলে আমি যেটা বলতেছিলাম যে কোনো চাপ, আমরা কিন্তু শিখছিলাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যে কোণ তৈরি করে তাকে বলে রেডিয়ান কোণ, 1 রেডিয়ান। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে 1 রেডিয়ান, কিন্তু এটা সমান বা অসমান এখানে কিন্তু এই ব্যাপার না, যা ইচ্ছা তাই। আমার কথা হলো যে এই চাপটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করছে না, এই যে কোণ তৈরি করছে, এটাকে কেন্দ্রস্থ কোণ বলে। কি কোণ বলে? কোন চাপ বৃত্তে যে কোণ তৈরি করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। হ্যাঁ, কোন চাপ বৃত্তে যে কোণ তৈরি করে তাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ বলে। এই কেন্দ্রস্থ কোণ এই চাপের সমানুপাতিক। কার সমানুপাতিক? চাপের সমানুপাতিক। অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের নাম কি? এ ও বি। কোণ এ ও বি ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক চিহ্ন এটা, হ্যাঁ এটা সমানুপাতিক চিহ্ন, ইজ প্রপোর্শনাল টু চাপ এ বি, চাপ এ বি। খেয়াল করো, অর্থাৎ কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা কেন্দ্রস্থ কোণ, আর এইখানে কেন্দ্রস্থ কোণ এওবি ইজ প্রপোর্শনাল টু চাপ এবি। কেন্দ্রস্থ কোণ এওবি ইজ প্রপোর্শনাল টু চাপ এবি, ঠিক আছে। আচ্ছা জি স্যার, হাত চলেও না, মুখও চলে না, মাথাও চলে না, কিছু লেখাও না, এবি এখানে এসে কি এমনি আড্ডা দেখতে নাকি আইসো? যা লেখি তাই লেখা লাগে, যে বোর্ডে আমি যা লিখি তাই লেখা লাগে, বুঝছো? বই তো আনো নাই যে বইয়ে দাগা নিবে, সবগুলো কি দাগাবে, কেমন দাগাবে? হ্যাঁ, একটু ক্লু গুলো সবসময় লেখা লাগেছে, স্যার কি লিখছে, স্যার কষ্ট করে বোর্ডে লেখে আর তোমরা হা করে চা থাকো, এর মানে কি? জমিদারের বেটা হয়ে গেছে একজন, পড়াশোনা করবে নাইছে। তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয় চাপ দ্বারা, সেই কোণ চাপের সমানুপাতিক। এইটা হলো আমার কথা, আসল কথা, যে বৃত্তের কোণ দ্বারা কেন্দ্রে যে কোণ, বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেই কোণ ওই চাপের সমানুপাতিক, বাস, ঠিক আছে। এখন এসো আমরা একটা প্রমাণ করবো এখানে, রেডিয়ান কোণ ধ্রুব কোণ। কি কোণ? এটা ইম্পর্টেন্ট, এটাতে দাগ দাও, ইম্পর্টেন্ট হিসেবে দাগ দাও, এটা মাঝে মাঝে পরীক্ষাতে দেয়। রেডিয়ান কোণ ধ্রুব কোণ, আমরা প্রমাণ করব রেডিয়ান কোণ ধ্রুব কোণ। আমরা এই যে প্রতিজ্ঞাটা আছে এটা হলো প্রতিজ্ঞা 4, প্রতিজ্ঞা এসএসসি তো তোমরা ক্লাস 9 10 হায়ার ম্যাথ, তাই না? শূন্য চাপের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। হায়ার ম্যাথ এক্সারসাইজ কত? 8। আচ্ছা তাহলে আমরা এখানেই করব যে প্রতিজ্ঞা হলো 4 নম্বর প্রতিজ্ঞা, প্রমাণ করব যে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ, প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ, ধ্রুব কোণ, প্রমাণ করো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। ধ্রুব মানে বোঝো লাবিব? ধ্রুব মানে কি? ধ্রুব কি অপরিবর্তিত, আবার কি তা তো বুঝলাম না। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে ওইটাই।
ইয়ের যে উদং তাই একটা ইয়ের যে মান দেওয়া থাকে হ্যাঁ, ওইটাই মান নাও দেওয়া থাকলো অসুবিধা কি, ধ্রুব মানে হলো যে মানটার কোনো পরিবর্তন হয় না, তাই না, যে মানটার কোনো পরিবর্তন হয় না, ধ্রুব। অর্থাৎ দেখো এই এই জাতীয় যেমন 1 2 3 4 এগুলো কি অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় অপরিবর্তনীয়। পাই এটাও ধ্রুব, পাই কিন্তু ধ্রুব। 3 পয়েন্ট ফিক্স, যে মানটা ফিক্স নির্দিষ্ট, ঠিক আছে, যে মানটা নির্দিষ্ট সেটাই হলো ধ্রুব। তাহলে প্রমাণ করা লাগবে যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। আচ্ছা আমরা একটা কোণ আঁকাই, বৃত্ত আঁকাই, আগে বৃত্ত আঁকাইলাম, একটা রেডিয়ান কোণ আঁকাই। রেডিয়ান কোণটা হলো ধরে নিলাম আমরা রেডিয়ান কোণ পিওবি, আমরা পিওবি ধরে নিলাম, আমরা রেডিয়ান কোণটাকে পিওবি ধরে নিলাম। আচ্ছা নাইম বলো তো এই কোণটা কেন রেডিয়ান কোণ? ব্যাসার্ধের সমান পরিধিতে কি নিছাও? সমান না পরিধি পরিধি তো পুরাটা, এই পরিধি পুরাটা, তাহলে ব্যাসার্ধের সমান কি পরিধি? আর ওবি ওপি, ওপি তো ব্যাসার্ধ, ওবিও তো ব্যাসার্ধ, ওটার সমান হলো পিবি। হ্যাঁ পিবি কি, পিবি কি জিনিস? ওটা চাপ, এটা বলা লাগবে যে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে, কেন্দ্রে যে কোণ তৈরি করে, তাই রেডিয়ান কোণ, ঠিক আছে। ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাই রেডিয়ান কোণ। আমি 10 বার বলতেছি তাও যদি মনে না রাখতে পারো, ঠিক আছে, প্রবলেম, এইসব প্রবলেম থেকে বের হওয়া লাগবে। আচ্ছা আমরা এই ওবি রেখার উপর একটা লম্ব আঁকাই, হ্যাঁ ওয়ে, ওয়ে লম্ব আঁকাইলাম। হ্যাঁ আর একটা চাপ হয়েছে, এই যে এ বি চাপ হয়েছে, এ বি চাপ হয়েছে, তাই হয়েছে না, এ বি চাপ হয়েছে, আমরা আর একটা চাপ আঁকাইলাম। কিন্তু আমাদের এখানে 90 ডিগ্রি আঁকাইছি আমরা, কত ডিগ্রি? 90 ডিগ্রির মান কত? 1 সমকোণ, 1 সমকোণ মানেই তো 90 ডিগ্রি। আচ্ছা এখন তাহলে তোমরা যখন লিখবে তোমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, জাস্ট আমরা একটু বুঝাই দেই, খালি বুঝে নাও যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, এই যে এখানে একটা সি দিলাম, এ বি সি বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে কোণ পিওবি 1 রেডিয়ান কোণ, এই যে কোণ পিওবি এটা 1 রেডিয়ান কোণ, হ্যাঁ 1 রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে কোণ পিওবি একটি ধ্রুব কোণ, প্রমাণ করতে হবে যে পিওবি একটি ধ্রুব কোণ। আচ্ছা অঙ্কন, ওবি রেখাংশের উপর ওয়ে লম্ব আঁকি, এই যে আমরা ওবি রেখাংশের উপর ওয়ে লম্ব আঁকছি, ঠিক আছে, লম্ব আঁকি। এবার ওয়ে লম্ব আঁকি, এবার প্রমাণ, ওয়ে লম্ব বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে, ওয়ে লম্ব বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে চাপ এ বি পরিধির 1/4, খেয়াল করো এই যে এই চাপটা, এই চাপটা কি পরিধির 4 ভাগের 1 ভাগ। যেহেতু সমকোণ তৈরি করছে, কেন্দ্রে মোট 4টা সমকোণ আছে, কয়টা? দেখো এই আমি যদি এই রেখাটা এদিকটা এনে দিই, তাহলে এদিকে একটা সমকোণ, এদিকে নিচে একটা, এখানে একটা, তাহলে মোট 4টা সমকোণ, তাহলে এই এটা হলো 1 সমকোণ, তাহলে এ বি চাপ কেন্দ্রে 1 সমকোণ তৈরি করছে, কেন্দ্রে কতটুকু সমকোণ তৈরি করছে? 1 সমকোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে চাপ এ বি, চাপ এ বি এর মানটা হলো পরিধির 1/4, পরিধির কি অর্থাৎ 1/4 গুণন 2 পাই আর, বইয়ের মধ্যে আছে অসুবিধা নাই, তোমরা একটু জাস্ট খালি বোঝো। তাহলে 2 দিয়ে যদি আমরা 4 কাটি তাহলে 2, তাহলে পাই আর ভাগ 2, এটা হলো চাপ এ বির মান। কার মান? চাপ এ বির মান, এই এ বি চাপের মান পাই আর ভাগ 2, এই যে পাই আর ভাগ 2 এ বি চাপের মান, ঠিক আছে, এ বি চাপের মান পাই আর ভাগ 2। এখন তোমাদের খেয়াল করো, এর ঠিক ইমিডিয়েট আগের একটা উপপাদ্য মানে প্রতিজ্ঞা পড়াইছি যে যে কোনো চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণ ওই চাপের সমানুপাতিক, সেই কোণ কি চাপের। তাহলে চিন্তা করো তো, এই কোণ এ ও বি, কোণ এ ও বি এই চাপটা এ বি এর সমানুপাতিক, আর কোণ পি ও বি এই চাপটা, এই কোণটা কার সমানুপাতিক? পি বি এর। এই পুরা এ বি চাপটা কোণ এ ও বির সমানুপাতিক, আর এই ছোট চাপটা পিবিটা এটা কোণ পি ও বির সমানুপাতিক, ঠিক আছে না। তাহলে আমরা কিন্তু দুইটা লিখতে পারি এখানে, প্রথমে লিখতে পারি যে কোণ পি ও বি,
ইজ প্রপোর্শনাল টু কোন চাপ কোন পিওবি ইজ প্রপোর্শনাল টু চাপ পিবি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে লেখা যায় কোন পিওবি সমান, সমানুপাতিক চিহ্নকে আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি, কে ইন্টু পিবি লিখতে পারি। আমরা সংক্ষেপে চাপটা তুলে দিলাম। মনে করো আমরা যে কোনো প্রপোর্শনাল চিহ্নকে সমান চিহ্ন বানাইবার পারি যে কোনো একটা ধ্রুবক নিয়ে এসে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটাকে সরা দিয়ে সমান লিখলাম, আর তার পরিবর্তে দিলাম কে, ধ্রুবক কে, যে কোনো ধ্রুবক দিতে পারো, কে দিতে পারো, পি দিতে পারো, এম দিতে পারো, এল দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে একটা গেল, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম মনে করো। এইবার তাহলে ওই যে বড় কোনটা, কোন এওবি, আবার কোন এওবি সমানুপাতিক চাপ এবি, গুড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন এওবি সমান কে ইন্টু এবি, ঠিক আছে না। এবারে 1 নংকে 2 নং দ্বারা ভাগ করব। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই? দেখো বইয়ের মধ্যে একটু শর্টকাট আছে, আমি একটু এই যেগুলো একটু লিখলে তোমাদের সুবিধা, আমি একটু ভাঙ্গিয়া করাইতেছি। বইয়ের মধ্যে শর্টকাট আছে, এই যে আমি এই যেগুলো লিখে ভাঙ্গে করে দিতেছি, বইয়ের মধ্যে এটা পাইবে না, বুঝছো। বইয়ের মধ্যে সরাসরি দেওয়া আছে, বইয়ের মধ্যে শর্টকাটে দেওয়া আছে, বোঝা কঠিন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এমনি তো তোমরা এই দুইটা বুঝছাও, তাই না, সহজ বিষয়। ডান পাশে একটু সাইড নোট লিখে দিবা যে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের সমানুপাতিক, ঠিক আছে। একটা চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণ চাপের সমানুপাতিক, বাস লিখে দিলা। এখন এই দুইটা সমীকরণ পাইলাম আমরা। এবার 2 নং ভাগ 1 নং হইতে পাই। তাহলে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করি, সরি 1 নং ভাগ 2 নং দেই, সমস্যা কি, 1 নং ভাগ 2 নং হতে পাই। তাহলে পিওবি কোণ পিওবি ভাগ কোণ এওবি। দেখো একটা দুইটা সমীকরণ ভাগ করার নিয়ম কি, বাম পাশকে বাম পাশ দিয়ে ভাগ করা আর ডান পাশকে ডান পাশ দিয়ে ভাগ করা, গুড। তাহলে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে আমরা ভাগ করতেছি। তাহলে বাম পক্ষে ছিল পিওবি, একে ভাগ করলাম এওবি দিয়ে। ডান পক্ষে ছিল কে ইন্টু পিবি, তাহলে ডান পক্ষে কে ইন্টু পিবি ভাগ কে ইন্টু এবি, কে ইন্টু কি এবি। এইবার আমরা নিচেরটুকু কিন্তু মুছা দিব, তাড়াতাড়ি তোলো। আমার দরকার কি, আমি রেডিয়ান কোণটা ধ্রুব কোণ প্রমাণ করবো, মনে আছে? রেডিয়ান কোণের নাম কি, পিওবি। তাহলে আমি পিওবিটা বামে রাখবো, পিওবি যদি বামে রাখি সমান এই যে এইটা, এটার মধ্যে কে কে কাটা, তাহলে পিবি বাই এবি থাকে, তাহলে লিখলাম পিবি বাই এবি গুণন এই নিচের কোণটা যাবে ওই পাশে গুণন হয়, নিচে ভাগ আছে, তাহলে এখানে ভাগ আছে, ওই পাশে গেলে কি, তাহলে গুণন কোণ এওবি, গুণন কোণ এওবি, পিবি বাই এবি গুণন কোণ এওবি। নিচেরটা একটু মুছে দেই। আচ্ছা, এইবার তাহলে তোমরা আইসো, এবার খেয়াল করো। পিওবি তো আমরা ধ্রুব প্রমাণ করবো, বামে আমাদের কোনো কাজ নাই, ডাইনে পিবির মান কত খেয়াল করো, এই যে ব্যাসার্ধ কি আর, সুতরাং চাপের দৈর্ঘ্য কত, এই যে পিবি চাপের দৈর্ঘ্য আর, কারণ রেডিয়ান কোণ, তাহলে ব্যাসার্ধর সমান, তাহলে আমরা পিবির মান বসা দিলাম আর। এবার এবির মান বের করে রাখছি আমরা পাই আর বাই 2, খেয়াল করে দেখো এবির মান আমরা বের করে রাখছি কত, তাহলে আমরা বসাইলাম পাই আর বাই 2 গুণন কোণ এওবি মানে 1 সমকোণ, কয় সমকোণ, তাহলে লিখে দিলাম 1 সমকোণ, কোণ এওবি মানে 1 সমকোণ। এবার আইসো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আর গুণন 2 বাই পাই আর লেখা যায়, যে উপরে তো কোনো ভগ্নাংশ নাই পূর্ণ সংখ্যা, তাহলে আর গুণন নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 2 বাই পাই আর গুণন 1 সমকোণ, গুণন 1 সমকোণ। এইবার আইসো আর আর কাটা, তাহলে 2 বাই পাই সমকোণ, একের সাথে গুণন দিলে 2 বাই পাই অক্ষে 2 বাই পাই, এই যে 2 বাই পাই অক্ষে 2 বাই পাই সমকোণ। এখন তোমরা কও পাই ও ধ্রুবক, 2 ও ধ্রুবক, সমকোণ নিজেও ধ্রুবক, ধ্রুবক না, সমকোণ মানে তো 90 ডিগ্রি, সব ধ্রুবক, তার মানে প্রমাণ হলো যে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। তার মানে কি প্রমাণ হলো যে ওই যে পিওবি অতএব পিওবি সমান 2 বাই, এই যে অতএব কোণ পিওবি সমান 2 বাই পাই সমকোণ। সুতরাং বলতে পারে, একটু সাইড নোটে লিখতে পারো যে যেহেতু পাই এবং সমকোণ ধ্রুবক,
সুতরাং কোণ পিওবি একটি ধ্রুবকোণ। ঠিক আছে, পাইও ধ্রুবক, সমকোণ ধ্রুবক। ধ্রুবক না, এগুলো তো ধ্রুবক, এগুলো কোনো পরিবর্তন নাই। সমকোণ কি আজীবনে পরিবর্তন করতে পারবে নাকি 91 ডিগ্রি বানাতে পারবে কোনোদিন? যে 91 ডিগ্রিতে এক সমকোণ, ঠিক আছে, নাকি পায়ের মান 3.1416 কে চেঞ্জ করে 4.29 পায়ের মান। কাজেই এই সব ধ্রুব। সুতরাং এখানে লিখো যে অতএব কোণ পিওবি একটি ধ্রুবকোণ। হ্যাঁ, কোণ পিওবি একটি ধ্রুবকোণ, ধ্রুবকোণ। আর সাইড নোটে একটু লিখে দিবা যেহেতু পাই এবং সমকোণ ধ্রুব, যেহেতু পাই এবং সমকোণ ধ্রুব। খুব কঠিন কি? সহজ, কিন্তু সহজভাবে বুঝা দিলাম ভাঙ্গা। একটু বাসায় যা খালি প্র্যাকটিস করবে, আর কিছু না, বাসায় যা একটু প্র্যাকটিস করবে। এবার আমরা কনভার্সন শিখবো। কনভার্সন শিখে শেষ করে দেবো, বেশি না, 9:30 পর্যন্ত পড়বো। কত বাজে দেখো তো? 8:33। সময় আছে, নো প্রবলেম, উই হ্যাভ লট অফ টাইম। ব্রেক নাই, আর পড়ামো 20 মিনিট। আচ্ছা, এবার আসো এবার তোমরা শোনো, অঙ্ক করার জন্য একটা সূত্র মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, একটু খেয়াল করো। আমরা যখন একটা পরিধিতে কোনো চাপ নেই, যে কোনো, আমরা যে কোনো চাপ নিলাম, এটা খেয়াল করো, আমরা যে কোনো চাপ নিচ্ছি, কিন্তু এটা বলি নাই যে রেডিয়ান কোণের চাপ, তা কি বলছে? আচ্ছা, রেডিয়ান কোণের চাপ না, এটা যে কোনো চাপ, এই যে কোনো চাপ এস, আর এই ব্যাসার্ধ তো আরই, ঠিক আছে। আর চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত? থিটা। এখান থেকে সূত্রটা একটু মনে রাখবে তোমরা, যে চাপের দৈর্ঘ্য বের করার সূত্র। কিসের সূত্র? চাপের দৈর্ঘ্য। তাহলে চাপের দৈর্ঘ্য বের করার সূত্র, চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি? আর থিটা, ঠিক আছে। চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু আর থিটা। দেখো, চাপের দৈর্ঘ্য বের করার সূত্র। এখন যদি বলি যে এইখানে আমি ঢাকা ধরলাম আর এখানে চিটাং ধরলাম, ঢাকা এবং চিটাগাং পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, বলে দিছে, কথার কথা বলে দিছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তো বলছে যে ঢাকার চিটাগাং পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ তৈরি করে। কত ডিগ্রি? 5 ডিগ্রি। তাহলে এই ঢাকার চিটাগাং এর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে ঢাকার চিটাগাং এর মধ্যবর্তী দূরত্বই তো এস মানে চাপের দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্র বসাবো এস ইকুয়াল টু আর থিটা। এস ইকুয়াল টু কি? এই যে আমাদের আর এর মান আছে 6440, থিটার মান 5, কিন্তু 5 ডিগ্রিকে আমরা কি বানাবো? রেডিয়ান বানাবো। কি বানাবো? 5 ডিগ্রিকে আমরা রেডিয়ান বানাবো, ডিগ্রিকে। সেই জন্য আমরা রেডিয়ান আর ডিগ্রির কনভার্সন এখন পড়বো আমরা, ঠিক আছে, রেডিয়ান বানাবো, তাছাড়া কিচ্ছু না। তাহলে আমরা শুধু এই সূত্রটা মনে রাখবো। এখন আসো যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, মাথার উপর সি দিলেই রেডিয়ান। 1 ডিগ্রি মানে পাই বাই 180 রেডিয়ান। খেয়াল করো, আমরা যখনই কোনো কিছুকে ডিগ্রি বানাবো, রেডিয়ান বানাবো, তখনই পাই বাই 180 দিয়ে গুণ দেবো, কোনো কথা নাই। আমরা যখনই যে কোনো ডিগ্রিকে রেডিয়ান বানাবো, তখনই পাই বাই 180 দিয়ে গুণন করব, পাই বাই 180 দিয়ে গুণন করব। মনে করো আমরা 30 ডিগ্রিকে রেডিয়ান বানাবো। কি বানাবো? 30 ডিগ্রিকে রেডিয়ান। তাহলে 30 গুণন পাই বাই 180, কাটাকাটি করি, 6 হয়, কত হয়? তাহলে পাই বাই 6 রেডিয়ান। কত? পাই বাই 6 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি মানেই পাই বাই 6, এটা মাথায় রাখা লাগবে। 30 ডিগ্রি মানেই পাই বাই 6। আমাদের এই গণিতে আমরা যখন ইয়াতে যাব, এই নেক্সট চ্যাপ্টারে 8.2 তখনই আমরা এগুলার ব্যবহার শিখব বেশি বেশি। যেমন সাইন 30 ডিগ্রির মান আমরা জানি কত? হাফ। কত জানি আমরা? এটা জেনারেল ম্যাথে জানি। জেনারেল ম্যাথে যারা নাইনে পড়ে তাদের করানো হয় না 9.2, 10 আলাগারেও না, কিন্তু 9.2 একটা চার্ট আছে, ডিগ্রি পরিমাপের চার্ট আছে। দেখো কত ডিগ্রির মান কত, এটা আছে। সাইন 30 ডিগ্রি কত, cos 45 কত, এগুলো আছে না? দেখছো না চার্টটা, একটা ঘর আঁকা। তো ওইটা আমাদের পড়তে হবে, টানা মুখস্থ। তো ওখানে বিভিন্ন ডিগ্রির মান, এই ডিগ্রির মানটা আমরা কনভার্ট করবো হলো রেডিয়ানে। তাহলে সাইন 30 যদি হাফ হয়, তাহলে সাইন পাই বাই 6 কত? হাফই।
30 ডিগ্রির পরিবর্তে আমরা উচ্চতর গণিতে ব্যবহার করব sin π/6, তার মানে হাফ। শোনো 30 ডিগ্রি মানে তো π/6, এই যে শিখাইলাম না 30 ডিগ্রি মানে π/6, আমরা ডিগ্রিকে কনভার্ট করব পায়ে, রেডিয়ানে। তো এই ক্লাসে তোমাদের উচ্চতর গণিত শেখার সময় আমরা ডিগ্রির ইউজ কম করব খালি রেডিয়ানের ইউজ। তুমি মুখস্থ করবে, ঝরঝর করবে, sin 30 এর মান হলো হাফ, cos 45 এর মান 1/√2, এভাবে পড়বে না, এখানে পড়া লাগবে sin π/6 এর মান হাফ, cos π/4 এর মান হলো 1/√2। হ্যাঁ কি কয় স্যার, এইভাবে মনে রাখা লাগবে, তাছাড়া হবে না। cos π/4, কেন π/4 বললাম? দেখো cos 45 ডিগ্রিকে যদি আমরা কনভার্ট করি তাহলে 45 গুণন π/180, কাটাকাটি করে 4, কত হয়? এই 4 5 20, 0 থেকে 2, 4 4 16, 2 18, তাহলে π/4। তাহলে এই যে আমি cos 45 লিখছি, তার মানে কি cos π/4, cos π/4। বুঝতে পারছো? এভাবে ডিগ্রিকে আমরা কনভার্ট করব কিসে? রেডিয়ানে। তাহলে অন্তত আমি যে কয়টা কনভার্ট করি এই কয়টা একটু টানা মুখস্থ করবে। যে প্রথমে 30 ডিগ্রির কনভার্সন, 30 ডিগ্রি 30 গুণন π/180, তাহলে আমাদের হয় π/6 কাটাকাটি করলে। তারপরে 45 ডিগ্রির কনভার্সন, তাহলে 45 গুণন π/180 সমান π/4। তারপরে করবা হলো 60 ডিগ্রির, তাহলে 60 গুণন π/180 সমান π/3। তারপরে করবা 90 ডিগ্রির কনভার্সন, তাহলে 90 গুণন π/180 সমান π/2। বাস এই করে একটু টানা মুখস্থ করবে। আর একটা 360 গুণন π/180, 180 দিয়ে 360 কাটলে 2 হয়, তাহলে 2π, কত? 2π। এই যে এইগুলো হলো ডিগ্রিতে আর এইগুলো হলো রেডিয়ানে। এই হলো ডিগ্রি আর রেডিয়ানের কনভার্সন। ঠিক বিপরীত ভাবে রেডিয়ানকে যদি আমরা ডিগ্রি করতে চাই তাহলে 180/π দিয়ে গুণন দেওয়া লাগবে, ঠিক উল্টা। ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানকে যদি আমরা ডিগ্রি বানাইতে চাই তাহলে 180/π দিয়ে গুণন, ঠিক উল্টা, কিন্তু খেয়াল করো ঠিক উল্টা। আচ্ছা এখন এসো, আমরা কিন্তু অলরেডি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে যদি সেকেন্ডকে আমরা মিনিট বানাইতে চাই কত দিয়ে গুণন করা লাগবে? এই পাগল, 60 দিয়ে ভাগ করা লাগবে। সেকেন্ডকে মিনিট বানাবো, ছোট জিনিসকে বড় জিনিস বানাইতে ভাগ করা লাগে। ছোট জিনিসকে বড় জিনিস বানাবো, সেন্টিমিটারকে মিটার বানাবো, তাহলে কি করা লাগবে? ভাগ করা লাগবে। 100 সেন্টিমিটারে 1 মিটার, কি মিটার? তাহলে 1000 সেন্টিমিটারে কত মিটার? তাহলে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে না? এখানেও তাই, মিনিট হলো বড় আর সেকেন্ড হলো ছোট। তাহলে আমি সেকেন্ডকে মিনিট বানাবো, তাহলে কি করবো? 60 দিয়ে ভাগ দিব, কত দিয়া? 60 দিয়ে ভাগ। আবার মিনিটকে যদি ডিগ্রি বানাইতে চাই আবার 60 দিয়ে ভাগ, মিনিটকে ডিগ্রি বানাইলে আবার 60 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করব আর রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করব। তোমরা চলে যাও তোমাদের বইয়ে সরাসরি অনুশীলনী 8.1, অনুশীলনী 8.1 এর 1 ক নাম্বার বলছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের রাশিগুলোকে ডিগ্রিতে কি রেডিয়ানে প্রকাশ করো। ক্যালকুলেটর ব্যবহার করছি 4 স্থান পর্যন্ত করেছি না, কত? 4 স্থান পর্যন্ত রেডিয়ানে প্রকাশ করো। দশমিকের পরে 4 ঘর নেওয়া লাগবে, কয় ঘর? 4 ঘর। আচ্ছা রেডিয়ানে প্রকাশ করবো আমরা। প্রথমটা আছে 53 ডিগ্রি, কত আছে জানি? 75 ডিগ্রি 30 মিনিট। গুড, হ্যাঁ 75 ডিগ্রি 30 মিনিট আছে, ওকে। এবার সেকেন্ড নাই, সমস্যা নাই, কমে গেছে, ছোট অঙ্ক। সেকেন্ড নাই মানে একটু কম করা লাগবে। খালি আমরা মিনিটকে ডিগ্রি বানাবো, ডিগ্রি না, আমরা এই মিনিটকে কি বানাবো? ডিগ্রি বানাবো। মিনিটকে ডিগ্রি বানায় তাকে আবার রেডিয়ান বানাবো, সহজ বিষয়। তাহলে আমরা এই মিনিটটাকে তাহলে ডিগ্রি বানাইতে চাইলে 75 তো ডিগ্রি আছেই, থাক, তাহলে 30/60, 30 ভাগ কত? এটা কত ডিগ্রি হলো না? মিনিট আর থাকলো না, কি হয়ে গেল? যখন 60 দিয়ে ভাগ দিলাম তখনই ডিগ্রি হয়ে গেল। আচ্ছা 30 দিয়ে 60 কাটলে নিচে 2, নিচে কত? 2, তাহলে দুইটাই কিন্তু ডিগ্রি, অর্থাৎ 75 সমস্ত 1/2 ডিগ্রি, তাই হলো না? এটাও 75, এই যে
এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাহলে আমি এক ব্র্যাকেটের মধ্যে যদি লিখি 75, উপরে আছে 1, কাটাকাটি করছি, উপরে আছে কত আর নিচে 2, তাহলে 75 সমস্ত 1/2, তাহলে 75 দুগুণা 150 আর একে 151/2 ডিগ্রি, তাই হলো না? এবার আমাদের নিয়ম কি, ডিগ্রিকে রেডিয়ান বানাইতে সরাসরি π/180 দিয়ে গুণন, কিচ্ছু না, সরাসরি তাহলে এইটা গুণন π/180 রেডিয়ান, শেষ, কাজ শেষ। তাহলে 151/2 গুণন π/180 রেডিয়ান, বাস। 151/2 গুণন π/180 রেডিয়ান। তাহলে ক্যালকুলেটরে জাস্ট গুণন দাও আর ভাগ দাও, 360, 180 2 দিয়ে গুণন দিলে 360, এই যে 180 কে যদি আমরা 2 দিয়ে গুণন দিই তাহলে কত 360, 151 কে 3.1416 এটা দিয়ে গুণন দাও, দিয়া 360 দিয়ে ভাগ দাও, দেখো কত হয়। কত হয়েছে? 1.3177, এর পর কি আছে কত, আরেকটা 7 এর পর কি আছে, তাহলে আর 7ই রাখবো, যদি 5 এর চেয়ে বেশি থাকলে তাহলে এক যোগ করা লাগতো। তাহলে এইটাই হলো আমাদের রেডিয়ান, এটাই आंसर। ওকে, সহজ। দেখো আমরা কিভাবে ডিগ্রি কি রেডিয়ান করলাম। নাইম লিখতে চাও না কে? লিখতে চাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, সেকেন্ড থাকলে কিন্তু তাকে মিনিট বানাইতাম, প্রথমে কি করতাম, ওই যে 60 দিয়ে ভাগ করে মিনিট বানাইতাম, আবার ওই মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রি, এখন ডিগ্রিকে আমরা 180 π/180 দিয়ে গুণন দিয়ে রেডিয়ান বানাইলাম, শেষ, কাহিনী শেষ। পারবে না এখন? তাহলে কি খ নাম্বার করো তো, তোমরা করো খ নাম্বার, হ্যাঁ খ নাম্বার করো, চলো। হ্যাঁ খ, কিসের বুঝলাম না, কে গুণন থাকলো কে? আগে এভাবে তোলো, প্রথমে এটার কাজ করবে, এটার কাজ করো, এটাকে 60 দিয়ে ভাগ দাও, একবার 3600 দিয়ে দিবি, একবারে 3600 দিবা, একবারে 3600 দিতে পারো, সমস্যা নেই, কিন্তু ভেজাল হবে তো, 54 মিনিট আছে তো, তাহলে আগে এটা ওটা আগে করো, কও। 53 নিচে একবারে ই বানাইবে, তুমি ডিগ্রি বানাইবে, একবারে ডিগ্রি বানাইতে চাইলে তাহলে তাই করা যাবে, নিচে 60 গুণন 60, ঠিক আছে, তাও করা যাবে, সমস্যা নেই। তাহলে সবগুলা যোগ দেওয়া লাগবে, বুঝছো, 55 যোগ, তাহলে সবগুলা যোগ দেওয়া লাগবে, ধরো হ্যাঁ, কারণ তুমি তো সব ডিগ্রি বানাইতে, তাহলে 54 কে তুমি 60 দিয়ে ভাগ দাও। এটা কিন্তু দেখো আরেক ভাবে করা যায়, আমি ওই যে হ্যাঁ 3600 দিয়া, তাহলে আমি দেখাই, ওই জিনিসটা দেখাই তোমাদের, দেখো যে কি করবে। একবারে করতে চাইলে, কেউ যদি একবারে করবে চাও তাহলে আমি বলে দিতেছি কিভাবে করবা। 2 নাম্বার না, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, 2 নাম্বার 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড, তাহলে 55 ডিগ্রি তো আমার আছেই, থাক, যোগ 54 কে আমি ডিগ্রি বানাবো, কি বানাবো, ডিগ্রি, তাহলে 54/60, 54/60 কিচ্ছু না, 54/60 এটাও কিন্তু ডিগ্রি, তাহলে এটাও ডিগ্রি, যোগ 53 কে একবারে 3600 দিয়ে ভাগ দেওয়া লাগবে, কারণ 53 কে মিনিট বানাইলে 60, আবার তাকে ডিগ্রি বানাইলে আবার 60 দিয়ে ভাগ, তার মানে 3600 দিয়ে ভাগ, তাহলে এটাও ডিগ্রি, তাহলে মোট 3টা ডিগ্রি আমরা যোগ করে দিলাম, ক্লিয়ার? এখন তুমি এইগুলা ক্যালকুলেশন করতে পারো সব একবারে, এগুলা ক্যালকুলেশন করলে পারে, ক্যালকুলেটর দিয়ে একবারে ক্যালকুলেশন করবা, একবারে লসাগু করে, ঠিক আছে, একবারে 3600 লসাগু, এই যে 3600 লসাগু, তাহলে 55 গুণন 3600 যোগ 54 যোগ 53, হ্যাঁ একবারে করতে পারো, কত হয় দেখো, কত, 55 গুণন 3600 কত, হ্যাঁ 1,98,000 যোগ 60 দিয়ে 3600 ভাগ দাও, 60
সেই 60 দিয়ে 54 গুণন, 54 গুণন 60। লসাগু না বুঝলে সমস্যা। কত? 3240 যোগ 53। বাস, এখন উপরে কটা যোগ? 3 যোগ করো, সেটা একবার ক্যালকুলেটরে যোগ করো। 1,98,000 যোগ 3240 যোগ 53 কত? কি করে? 2,01,293 ভাগ 3600, ভাগ 3600। ঠিক আছে, ঠিক আছে, ভাগ দাও, 3600 দিয়ে ভাগ দাও। 55.91। দেখছেন কত? কে 4 ঘরাইছে না দশমিকের পরে? কত? 47। তারপর কত আছে? তাহলে দরকার নেই। তাহলে 55.91 47 রেডিয়ান, এটা आंसर। দেখছেন মিললো না? ক এর 2। ও সরি, এই যে ডিগ্রি পাইলাম যে আমরা, এই ডিগ্রিকে গুণন পাই বাই 180, পাই বাই 180। হ্যাঁ, তাহলে পায়ের মান 3.1416। এখন গুণন দাও ক্যালকুলেটরে। তাহলে 2,01,293 3.1416 দিয়ে গুণন দিয়া 3600 গুণন 180 দিয়ে ভাগ। ক্যালকুলেটর ব্র্যাকেটটাকে ইউজ করে, নাহলে কিন্তু মিলবো না, জিরো আসবে, মিলবো না কিন্তু। নাই ক্যালকুলেটর। একবারে করো নাই ভাগ, একবারে ভাগ করো। এটা দিয়ে না, উপরেটাকে এটা দিয়ে ভাগ দেওয়া লাগবে না। এই যে 3600 গুণন 180 দিয়ে ভাগ দাও না। হ্যাঁ, 58 এর পরে 9 আছে, তাহলে 9 নিলাম। 0.9759 প্রায় এত রেডিয়ান প্রায়। দেখো তো মিলছে না? মিলছে, গুড। এই যে অনেক রেজাল্ট মিলছে। বাস, তাহলে আরেকটা আছে, তোমরা পারবে তাই না? তাহলে এই টাইপের এই অঙ্ক, উদাহরণের অঙ্ক সব একই। হ্যাঁ, কইরো। দেখো যেন আরেকটু বুঝাই দেই। এই যে মিনিটকে ডিগ্রি বানাচ্ছি 60 দিয়ে ভাগ দিয়া, আমার এটা তো ডিগ্রি আছেই, আবার মিনিটকে ডিগ্রি বানাচ্ছি, আবার সেকেন্ডকে ডিগ্রি বানাচ্ছি 3600 দিয়ে ভাগ দিয়ে। তাহলে এই তিনটার লসাগু 3600, তিনটার লসাগু কত? 3600। তাহলে যার নিচে কিছু নাই তাকে সব দিয়ে গুণন দেওয়া লাগে, তাহলে 3600 দিয়ে গুণন। আর যার নিচে যা আছে তাই দিয়ে ভাগ, তাহলে 60 দিয়ে ভাগ করলে 60, সেই 60 দিয়ে 54 গুণন দিলে এইটা, আবার 3600 দিয়ে ভাগ দিলে 1, তাহলে 53। ঠিক আছে, সব যোগ করে তাকে পাই বাই 180 দিয়ে গুণন দিয়ে রেজাল্টটা বাইর করে দিলাম আমরা। তাহলে এইটা গেল হলো তোমাদের কিসের মান? ডিগ্রি থেকে রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ান। তাহলে এই জাতীয় অঙ্ক আরো আছে, কইরো। এবার এসো রেডিয়ান থেকে ডিগ্রি। আমরা খ নাম্বারে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। যেমন প্রথম অঙ্কটা আছে কত? 8 পাই বাই 13 রেডিয়ান, 1 নাম্বার। 8 পাই বাই 13 রেডিয়ান। শোনো, রেডিয়ান চিহ্ন দিয়েও থাকতে পারে, বাংলা লেখাও থাকতে পারে, নো প্রবলেম। তাহলে এটাকে আমরা কিভাবে খালি 180 বাই পাই দিয়ে গুণন করে আমরা ডিগ্রি বানাবো। তাহলে শুধু 180 বাই পাই, তাহলে 8 পাই বাই 13 গুণন 180 বাই পাই। কাটাকাটি করো, পাই পাই কাটা। তাহলে 180 কে 8 দিয়ে গুণন দিয়ে 13 দিয়ে ভাগ দাও। ভাগফলটা কও। 180 কে 8 দিয়ে গুণন দাও, দিয়ে 13 দিয়ে ভাগ দাও। 110.7692। এই তো এই মানটা, এই আমি কিন্তু এটা লেখা যাবো না, এটা লেখো না কেউ। এই মানটা যে ক্যালকুলেটর আইছে আমাদের, এইটা কিন্তু সরাসরি ডিগ্রিতে আইসে নাই। ডিগ্রিতে আনার জন্য ক্যালকুলেটর আর একটা কাজ আছে, ফাংশন আছে, আমাদের ওইখানে কাজ করতে হবে। এই যে মানটা যে আসছে, ঠিক আসার সাথে সাথে তোমাদের ক্যালকুলেটরের মধ্যে দেখো 4 কমা ব্যবহার করা আছে একটা বাটনের উপর। এই 4 কমা আছে না একটা বাটনে? বাস, যখনই রেজাল্ট আসছে 110, হাবিব রেজাল্টটা নিয়ে আগে, রেজাল্টটা রাখো ক্যালকুলেটরের উপর, রাখছো ওই কমাগুলাতে দেখছো? কমাগুলো দেখছো?
এবার কমাগুলোতে চাপ দাও। আচ্ছা দিলাম চাপ। তাহলে দেখো 110 ডিগ্রি, 46 ডিগ্রি, 929 এরকম আছে না? এইটা হলো 110 ডিগ্রি 46 মিনিট আর 9.23 না 9.29 সেকেন্ড। হ্যাঁ কোথায় কোথায়? হ্যাঁ 110 ডিগ্রি, প্রথমটা 110 ডিগ্রি, তারপরেরটা 46 মিনিট, তারপরেরটা হলো সেকেন্ড 9.23 সেকেন্ড। 23 নাকি ওটা? হ্যাঁ 23। কি তোমার ক্যালকুলেটর দেখাও জানা? 9.23 সেকেন্ড। তাহলে দেখো প্রথমটা হলো ডিগ্রি, এই প্রথমটা কি, আর তারপর 46 হলো মিনিট, আর 9.23 হলো সেকেন্ড। যার ক্যালকুলেটর নাই হা করে দেখো কি করবে। তাহলে ক্যালকুলেটরের কমা বাটনে চাপ দিলে যা যা আসবো সেইগুলা লিখে দিবে। 110 ডিগ্রি 46 সেকেন্ড মিনিট 9.23 সেকেন্ড অ্যান্সার। এই যে আমরা রেডিয়ানকে ডিগ্রিতে এভাবে কনভার্ট করব, ঠিক আছে? একদম ইজি, কঠিন বাস। তাহলে এই জাতীয় অঙ্ক যত আছে, উদাহরণে আর অনুশীলনী, তাহলে তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ উদাহরণ আর অনুশীলনী, এই যে উদাহরণ আর হলো এক্সারসাইজে যে কয়টা আছে সেই কয়টা হোমওয়ার্ক, বাস। That's all for today. Thank you everybody to stay with me from 7 a.m. to 9 a.m. Thank you all of you. Assalamu alaikum.